তুমি ওদিক দিয়ে এসে এনে বল। আসসালামু আলাইকুম। হ্যালো, কথা শোনা যাচ্ছে? ইলেকট্রিকটা দিকে ঘুরে দেন তো। না, এইভাবে ঘুরবে। এই ফ্যানের সাউন্ড একটু কম লাগে। এটাই কি সবচেয়ে লাস্ট? হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কই কমান এটা চলতে কমবে না? এটা অফ করো। ঠিক আছে। তুমি একটা কলম করে নিয়ে গেছো ওইখান থেকে, আমার বইটা নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বিগত ক্লাসে আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। আর আলোর প্রতিফলন অধ্যায়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আলোটা পূর্বের মাধ্যমে ফেরত আসে। আচ্ছা, এক মিনিট। Oh shit. আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো বিগত ক্লাসে আমরা আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো এইভাবে একই ক্রমে পর্যায়ক্রমে তারপরে আলোর শোষণ নিয়ে আলোচনা করা হবে, ওইটা আরও পরবর্তী চ্যাপ্টার। তো আলোর প্রতিসরণ যে অধ্যায়টা আছে এটা একটু বড়। এটা এই কারণে বড় কারণ এইখানে প্রথমত আপনাকে সমতলে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করতে হবে, তার পরবর্তীতে প্রিজম নিয়ে আলোচনা করতে হবে, তার পরবর্তীতে গলীয় তলে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করতে হবে এবং সর্বশেষে আসে হচ্ছে লেন্স। তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে লেন্স, কিন্তু এই লেন্সে আমরা কিন্তু ডাইরেক্ট যেতে পারবো না। লেন্সে যেতে হলে আমাদের
শুরুতে সমতলে আলোর প্রতিসরণ অর্থাৎ প্রতিসরণ জিনিস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। তো এই কারণে আজকের যে চ্যাপ্টারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমতলে আলোর প্রতিসরণ এবং প্রিজম। তো এই যে অধ্যায়টা আছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ, তো প্রতিসরণ জিনিসটা কি এটা নিয়ে হালকা একটু আলোচনা করি এখন। তো প্রতিসরণ হচ্ছে আমরা যখন কোনো একটা মাধ্যম থেকে আলো আর একটা মাধ্যমের উপরে আপতিত হয় দেখি তখন কি হয়, তিনটা অবস্থা হতে পারে। একটা হয় হয়তোবা আলোটা একটা মাধ্যমে কি হয়, যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে তির্যকভাবে যখন পড়ে তখন বিষয়টা এরকম হতে পারে যে কিছু আলো ব্যাক করবে, এটাকে বলি হচ্ছে প্রতিফলিত রশ্মি। তারপরে কিছু আলো কি করবে, এই মাধ্যম দ্বারা শোষণ করা হবে, আর কিছু পরিমাণে আলো এই মাধ্যমটাকে ভেদ করে এই দিকে চলে যাবে, আর এটাকে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি বা এটা হচ্ছে প্রতিসরণ রশ্মি। তো এই যে রশ্মিটা আছে আজকে আমরা এই রশ্মিটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। বিগত ক্লাসে আমরা এই রশ্মিটা নিয়ে আলোচনা করছি। তো আলোর প্রতিসরণ যখন ঘটে তখন একটা জিনিস যদি লক্ষ্য করি, দুইটা মাধ্যম থাকবে আপনার কাছে, আর এই দুইটা মাধ্যমের একটা মাধ্যম থেকে আলো আর একটা মাধ্যমে প্রবেশ করবে। আর আলোর প্রতিসরণ হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, সেই শর্ত হচ্ছে দুইটা মাধ্যমের ঘনত্ব ভিন্ন হতে হবে। দুইটা মাধ্যমের ঘনত্ব যদি সেম হয় তাহলে আলো কিন্তু এইভাবে বাঁকা চলে যাবে না, আলোটা কীভাবে সোজাই চলে যাবে। শুধুমাত্র যখন এই দুইটা মাধ্যমের ঘনত্ব ভিন্ন হবে, ধরি এটা হচ্ছে এ মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম, তখনই কেবলমাত্র কি হবে, আলোর প্রতিসরণ হবে, এছাড়া আলোর প্রতিসরণ হয় না। তো আলোর প্রতিসরণে যাই। তো এখন প্রত্যেকটা মাধ্যমেরই একটা নির্দিষ্ট প্রতিসরাঙ্ক আছে। প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হচ্ছে ওই মাধ্যমটা আলোকে কি পরিমাণে প্রতিসরণ করতে পারে, ওইটা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক সাধারণত এইভাবে হইতে পারে। এখন আলো যেহেতু ঘনত্বের উপর ভিত্তি করে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় আর প্রতিসরণ হয়, তার মানে বিষয়টা এরকম হইতে পারে যে একবার হালকা থেকে ঘনতে গেছে, আবার হয়তো এরকম হতে পারে যে ঘন থেকে হালকাতে গেছে। তো যেহেতু আমরা সমতল নিয়ে আলোচনা করছি, তো শুরুতে আমি হালকা থেকে ঘনতে যাওয়ার কনসেপ্টটা দেখাই। তো ধরি এটা হচ্ছে একটা বিভেদ তল, অর্থাৎ যেখানে আলোটা কি হবে, পড়বে, আর এইখান থেকে কি হবে, উলম্ব বরাবর যে অবিলম্ব আছে এটাকে বলা হয় অবিলম্ব। ধরি এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। এ মাধ্যম থেকে কোনো একটা আলোক রশ্মি আসছে। তো এই যে আলোক রশ্মিটা আসছে এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি। তো আপাতিত আলোক রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণটা সৃষ্টি করে এটাকে বলা হয় হচ্ছে আপাতন কোণ। তো আপাতন কোণ ইকুয়াল আমরা লিখতে পারি কি, আই। ঠিক এই মাধ্যমটা যদি হালকা হয়, এই মাধ্যমটা যদি ঘন হয়, তাহলে কি হবে, আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কীরকম, আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এরকম সোজা, হ্যাঁ, কিন্তু এরকম সোজা না গিয়ে আলোটা চলে গেছে এইভাবে। তার মানে আমরা যেহেতু আণবিক কোণের যদি একটা হিসাব করি, এইখানে যেই কোণটা হবে, যদি আলোটা যদি সোজা যাইতো তাহলে এই পুরোটার ক্ষেত্রে সেই কোণটা হইতো, এই পুরোটার ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু কোণটা কিন্তু এইটা হয় নাই, হয়েছে কি, কোণটা হয়েছে জাস্ট এতটুকু। এতটুকু কোণ তৈরি হয়েছে। আর এই যে আলোটা এখান থেকে যাওয়ার পরে এই বরাবর না গিয়ে এই যে বেঁকা চলে গেল, এটাকেই বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর এটাকে এইখানে অবিলম্বের সাথে যে কোণটা সৃষ্টি করে এই রশ্মিটা, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় বা এটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ। তো এই যে প্রতিসরণ কোণ আছে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা এখানে কি কি পাচ্ছি, আই পাচ্ছি, আপাতন কোণ, আর পাচ্ছি প্রতিসরণ কোণ। তো এখন এই যে আই আর আর আছে, দুইটার ভিতরে পার্থক্য আছে। কিভাবে পার্থক্য আছে, এই আয়ের মানটা একটু বড়, এই আর এর মানটা কি একটু ছোট। এখন এই দুইটার ভিতর পার্থক্য হওয়ার ফলে আলোটা কি হয়েছে আমরা বলতে পারি এটা প্রতিসরণ হয়েছে।
এখন এই যে প্রতিসরণ জিনিসটা, এটা আসলে জিনিসটা কি, অর্থাৎ আলোটা কতটুকু এইখান থেকে, আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই লাল চিহ্ন বরাবর, অর্থাৎ আলোটা এইখানে না গিয়ে কতটুকু সরে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক। অর্থাৎ এইখান থেকে এতটুকু যে সরে গেছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এটাকে প্রতিসরাঙ্ক। অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে ডিসপ্লেসমেন্ট বেশি হবে, প্রতিসরাঙ্ক যদি কম হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কম হবে। তো প্রতিসরাঙ্কর মানের উপর ভিত্তি করে এই ডিসপ্লেসমেন্ট যে মানটা আছে বা ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি যেটাকে বলে আর কি, অ্যাকচুয়ালি বিচ্যুতি, অর্থাৎ এই বিচ্যুতিটা নির্ভর করে কার উপরে, এই দুইটা মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরে। তার মানে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বারা আমরা কি বুঝতে পারি যে আলোটা কতটুকু সরে যাবে অথবা কতটুকু দূরে সরে যাবে, অবিলম্ব কাছ থেকে অথবা অবিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ আলোটা হয়তো বা অবিলম্বের দিকে সরে আসবে আর নয়তো বা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এটাই বোঝা হচ্ছে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বারা। তো আমরা যদি এখন এইখানে এই জিনিসটার হিসাব করি, অর্থাৎ এইখানে কতটুকু কোণ তৈরি হয়েছে, এটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা ডেল ইকুয়াল লিখতে পারি বিচ্যুতি। তাহলে বিচ্যুতির মানটা আমরা এখানে কি পাচ্ছি, ডেল ইকুয়াল আমরা পাচ্ছি কি, এই আইটা তো অ্যাকচুয়ালি সম্পূর্ণটা, ঠিক না? তার মানে আমি যদি আই থেকে যদি আরটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এইটা পাচ্ছি, তার মানে আই মাইনাস আর। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে বিচ্যুতি পাচ্ছি। ঠিক সেম কনসেপ্টে আমরা যদি এখন, এটা হচ্ছে ঘন মাধ্যম না, এটা হচ্ছে হালকা থেকে আমরা ঘনতে গেছি, জিনিসটা খেয়াল রাখেন, এটা হচ্ছে হালকা মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। এখন এই ঠিক সেম জিনিসটা আমরা যদি ঘন থেকে হালকাতে যেতাম তখন কি হইতো, তো ঘন থেকে হালকাতে যদি যাই তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি এবার। ধরি এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। আর এবার আলোটা কি হচ্ছে, এইখান থেকে যাচ্ছে। তো এইখান থেকে যদি যায় তাইলে এখানে এই যে রশ্মিটা যাচ্ছে এটা তখন এর মাধ্যমের জন্য হচ্ছে আপাতিত রশ্মি। তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে আপাতন কোণ। তারপরে আলোটা যাওয়ার কথা ছিল এই বরাবর সোজা, হ্যাঁ, কিন্তু এই বরাবর সোজা না গিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা মনে রাখার একটা খুব ভালো উপায়, যে যখন আপনি হালকা থেকে ঘন কিছুতে যাচ্ছেন তখন আপনাকে কি করতে হবে, একটু চেপে চুপে চলাফেরা করতে হবে। তখন ধরেন আপনি একটা জায়গাতে যাচ্ছেন যে জায়গাতে মানুষজন অনেক বেশি, আপনাকে অবশ্যই একটু চাপাচাপি করে যেতে হবে। তো যখন আপনি হালকা থেকে ঘনতে গেছেন আপনি কি করছেন, একটু চেপে আসছেন, অবিলম্বের কাছে চলে আসছেন। আবার যখন আপনি ঘন থেকে হালকার দিকে যাচ্ছেন তখন কি হচ্ছে, আপনি আগে হয়তো একটু চেপে চুপে ছিলেন, এবার একটু কি হয়েছে, নিজেকে একটু ছড়ায় চলাফেরা করতেছেন। তার মানে এইবার এইখানে যেটা হবে, আলোটা অ্যাকচুয়ালি এই বরাবর কোন একটা দিকে চলে গেছে। তাহলে এই যে কোণটা যে পাইলাম, আমরা জানি রশ্মি যেই কোণটা তৈরি করে অবিলম্বের সাথে, অর্থাৎ যে রশ্মিটা চলে যায় এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এই যে মানটা এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তার মানে আমরা এখানে আর পাচ্ছি, এটা পাচ্ছি আই, আর এটা আর এটা আই। আমি যদি এখন হিসাব করি তাহলে বিচ্যুতি কতটুকু হয়েছে, বিচ্যুতি হয়েছে কি, কোণটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু গেছে এই বরাবর। তার মানে আমার এখানে এতটুকু পরিমাণ কি হয়েছে, এক্সট্রা চলে গেছে। আর এই যে এক্সট্রা যে চলে গেছে এটাকে আমি কি বলবো, বিচ্যুতি। আর এটার মান যদি আমি এখন নির্ণয় করি এইখানের হিসাব করলে, অর্থাৎ ঘন থেকে হালকার হিসাব করলে, তখন কি হবে, বিচ্যুতি ইকুয়াল টু আর মাইনাস আই। জাস্ট একটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। জাস্ট এইখানে আই এর মানটা ছোট হবে, আর এর মানটা বড় হবে, এটা খেয়াল রাখা লাগবে। আবার যখন আমরা হালকা থেকে ঘনতে যাব তখন আই এর মানটা বড় হবে, আর এর মানটা কি হবে, ছোট হবে। তো জিনিসটা অ্যাকচুয়ালি উল্টা হয়ে গেল না। অর্থাৎ আমি যদি হিসাব করি হালকা থেকে ঘনতে গেলে আমার আলোটাকে কি করতে হয়, ছোট করতে হয়। আবার আমি যদি ঘন থেকে হালকাতে যাই তাহলে আমার কি করতে হবে, আলোর যে প্রতিসরণ যে রশ্মিটা আছে ওটাকে বড় করতে হবে। তার মানে আমি বলতে পারি যে একটা জিনিস আর একটার উল্টা, আর একটা জিনিস আর একটার উল্টা, এই কনসেপ্টটা এখান থেকেই আসে। তো এবার আমি যদি এটা মুছে দিই তাহলে এখন এবার একটু প্রতিসরাঙ্ক নিয়ে একটু আলোচনা করি। আবার প্রতিসরাঙ্ক তাহলে কি, অর্থাৎ আমার আলোটাকে কি পরিমাণে ডিসপ্লেসমেন্ট করবে, অর্থাৎ অবিলম্বের দিকে কতটুকু নিয়ে আসবে অথবা অবিলম্ব থেকে কতটুকু দূরে সরে নেবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আলোর প্রতিসরাঙ্ক দ্বারা বোঝায়।
তো আমি যদি হিসাব করি আলোর প্রতিসরাঙ্ক হালকা থেকে ঘন মাধ্যমেরটা, খেয়াল করেন, হালকা থেকে ঘন মাধ্যমেরটা ধরি এ আর বি এরটা, এইখান থেকে আলো যাচ্ছে, তো এইখান থেকে যে আলোটা যাচ্ছে এইখানে যে কোণটা তৈরি হয়েছে আই, এটা অ্যাকচুয়ালি এই বরাবর যাওয়ার কথা ছিল। তো হালকা থেকে যেহেতু ঘনতে যাচ্ছে, ধরেন আপনি অনেক বেশি যেখানে মানুষজন আছে ওইখানে যাচ্ছেন, একটু চাপাচাপি করে চলতে হবে, তার মানে আপনাকে এই বরাবর চলে যেতে হবে। তাহলে আমি এটাকে পাচ্ছি কি আর। আর এই যে প্রতিসরাঙ্কটা সাধারণত নির্ণয় করা হয় এই আই আর আর এর সাইন কোণের অনুপাতকে সাধারণত প্রতিসরাঙ্ক বলে। তার মানে আমি যদি হিসাব করি এ মিউ বি, মিউ দ্বারা বলা হয় প্রতিসরাঙ্ক, এ দ্বারা বলা হয় আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ এই সাইডে যেটা থাকবে, খেয়াল করবেন বাম সাইডে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে ওই মাধ্যম থেকে আলো আসছে, আর ডান সাইডে যে জিনিসটা থাকবে অর্থাৎ এই মাধ্যমের ভিতরে আলো প্রবেশ করছে। তার মানে এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো প্রবেশ করছে, ইকুয়াল লিখতে পারি আমরা সাইন আই ডিভাইড বাই সাইন আর। অর্থাৎ সাইন আই আর সাইন আর এর অনুপাতটাই হচ্ছে অ্যাকচুয়ালি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের সাধারণত কোনো একক হয় না, যার কারণে এটার কোনো একক হবে না, জাস্ট একটা সংখ্যা হবে 1.33 বা 1.45 এরকম কোনো একটা সংখ্যা হবে, কিন্তু এখানে কোনো একক হবে না। তো এখন এখানে আর একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা একটু আগেই দেখছি এক মাধ্যম থেকে যখন, অর্থাৎ হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে, ঠিক তার বিপরীত হচ্ছে কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। অর্থাৎ আমি যদি হিসাব করি যে আমি এখন বি মিউ এ নির্ণয় করব, অর্থাৎ ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে কি হবে ঠিক সেমভাবে 1 ডিভাইডেড বাই এ মিউ বি, অর্থাৎ একটার উল্টা। আমি এ মিউ বিটাকে কী করছি, জাস্ট 1 ডিভাইড বাই এ মিউ বি দিয়ে দিছি, মানে উল্টা হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা কি কনসেপ্টটা পাচ্ছি, এইখান থেকে আমরা যে কনসেপ্টটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি এখন এ মিউ বি এর মানটা যদি লিখি, মানটা লিখলে হবে হচ্ছে সাইন আই আর উপর হবে কি সাইন আর। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, তাহলে উপরে যে কোণটা হয়েছে এটা তো তাহলে প্রতিসরণ কোণ হয়ে গেল, কিন্তু এখানে খেয়াল করবেন মাধ্যমটা আছে কি, মাধ্যমটা আছে ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা এটা আছে। তার মানে আপনি খেয়াল করবেন এইখানে যে মাধ্যমটা আছে এই মাধ্যমের সাথে যে কোণটা তৈরি হয় ওই কোণটা হয় সবসময় আপাতন কোণ। তার মানে এখন এই মাধ্যমের জন্য যে আরটা আছে তৈরি হয়েছে এইখানে, এটা হয়ে গেছে আপাতন কোণ, উল্টা হয়ে গেছে, জাস্ট চিত্রটা উল্টা হয়ে গেছে এরকম। অর্থাৎ এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আলোটা এই বরাবর যাচ্ছে, কিন্তু যার পর এই বরাবর যাওয়ার কথা ছিল এই বরাবর না গিয়ে এদিকে চলে গেল। তার মানে এখন এই মাধ্যমে যেটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এই যে আই আর এই যে আর, এই আইটা দ্বারাই এখন এই আরটাকে আমরা প্রকাশ করতেছি, অর্থাৎ এই আর এর মাধ্যমে আমরা এই আইটাকে নির্দেশ করতেছি, বুঝতে পারছেন? এই যে আইটা আছে এই আইটাকে এখন আমরা আর এর মাধ্যমে প্রকাশ করতেছি এই চিত্র অনুযায়ী। তো আমি যদি এখন এখানে বলি, একটা জিনিস মনে রাখবেন, এইখানে যে জিনিসটা থাকে অর্থাৎ মিউ এর বাম সাইডে যে জিনিসটা থাকে এইটার যে কোণটা হয় ওইটা সবসময় কি হয় উপরে হয়, আর মিউ এর ডান সাইডে যে কোণটা থাকে ওইটা সবসময় কি হয় নিচে হয়, এটা খেয়াল রাখবেন তাইলেই হবে। আবার এখানে খেয়াল করেন, এখানে আছে এ মিউ বি, এখানে আছে বি মিউ এ, এইখানে যে মাধ্যমটা আছে এই মাধ্যমের ভিতরে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা সবসময় কি হবে উপরে তৈরি হবে। আবার এই সাইডে যে মাধ্যমটা আছে এই মাধ্যমের ভিতরে যে কোণটা তৈরি হবে এটা সবসময় কি হবে নিচে তৈরি হবে। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি, দেখেন প্রথমে এটা কি মাধ্যম আছে এ মাধ্যম আছে, তাহলে এ মাধ্যমে কোন কোণ আছে বলেন তো আই, সাইন আই। পরবর্তীতে আসছে কি বি মাধ্যম, তাহলে বি মাধ্যমে কোন কোণ আছে আর। তার মানে এখন আমি যদি হিসাব করি এই চিত্রের জন্য এইটা হবে হচ্ছে আপাতন কোণ, এটা হবে হচ্ছে প্রতিসরণ কোণ। সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো কিছুর প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন আই ডিভাইড বাই সাইন আর, কোনো কিছুর প্রতিসরণ কোণ। তাই এই যে আই যেটা এটা আইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আপতন কোণ, আর আর মানে কি প্রতিসরণ কোণ। তার মানে এখন আমাকে যে উপরে যে আইটা আছে এটা দ্বারা এখন বোঝাচ্ছে আপতন কোণ, নিচে যে আরটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক সেমভাবে আমি যখন এই মাধ্যমটাকে উল্টা করে দিছি, উল্টা করে চিন্তা করতেছি, তো উল্টা করে যখন চিন্তা করতেছি এই যে বি মাধ্যমের জন্য আরটা এখন তখন কি হয়ে গেছে, আরটা তখন হয়ে গেছে আপতন কোণ, আর এই যে এটা আছে এটা তখন হয়ে গেছে প্রতিসরণ কোণ।
এই চিত্রের জন্য। বুঝা গেছে? অর্থাৎ এই জিনিসটা আমি তৈরি করছি এই চিত্রের জন্য। তো আমি একটা চিত্র থেকে একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক ঠিক যেভাবে পাবো, উল্টা করে দিলে আমি ওইটার সাপেক্ষে বিপরীত মাধ্যম অর্থাৎ এটার বিপরীত যে মাধ্যমটা আছে ওইটা আমি আবার পেয়ে যাব। তার মানে আমার কাছে ধরেন একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক আসছে হচ্ছে ধরেন এ মিউ বি, মান আসছে হচ্ছে ধরেন 4/3। তাহলে আমি যদি বি মিউ এ নির্ণয় করি, আমি যদি একে উল্টে দিই তাহলে কি হবে? তাহলে আমার আসবে হচ্ছে 3/4, অর্থাৎ এরকম হয়ে যাবে। তার মানে উপরে যে জিনিসটা থাকবে এটার দ্বারা বোঝাবে হচ্ছে এই মাধ্যমের জন্য আপতন কোণ এখন এটা হয়ে গেছে। তার মানে এই আর এর মানটা জাস্ট এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু এটার নাম হয়ে যাবে তখন আপতন কোণ। আমাদের জাস্ট মনে রাখা লাগবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল আই আর যেটা আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক জিনিসটা কি আসলে সেইটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। তো এখন এই যে প্রতিসরাঙ্ক যে বিষয়টা আছে এটার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা চিনব কিভাবে যে আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে। যদি কখনো মিউ এর মান অর্থাৎ ধরেন এ মিউ বি আছে আপনার কাছে মানটা, এ মিউ বি এর মানটা কত আসছে? 1-এর চাইতে বড় আসছে। তার মানে বুঝতে হবে আলোটা এ মাধ্যম থেকে যখন বি মাধ্যমে গেছে, এ মাধ্যমটা হচ্ছে কি হালকা, বি মাধ্যমটা হচ্ছে ঘন। তার মানে আমি এখানে বলতে পারি এ হচ্ছে হালকা আর বি হচ্ছে ঘন। হ্যাঁ, আবার যখন আমার বিষয়টা এরকম হবে যে আমি যখন নির্ণয় করব এ মিউ বি এর মান 1-এর চাইতে ছোট, তখন কি বুঝতে হবে আমার এ মাধ্যমটা হচ্ছে ঘন আর বি মাধ্যমটা হচ্ছে হালকা। অর্থাৎ দুইটা মাধ্যমের একটা মাধ্যম ঘন হবে একটা মাধ্যম হালকা হবে। তো আমরা কীভাবে বুঝবো? এ মিউ বি এর মান যদি 1-এর চাইতে বড় হয় তখন আমরা বলতে পারবো যে আলোটা যেই মাধ্যমে ছিল শুরুতে ওইটা ছিল হালকা মাধ্যম, পরবর্তীতে যেই মাধ্যমে গেছে ওইটা হচ্ছে ঘন মাধ্যম। আবার ঠিক সেমভাবে আলোটা যেই মাধ্যমে ছিল যদি 1-এর চাইতে কম হয় এটা হবে হচ্ছে ঘন মাধ্যম, এবং পরবর্তীতে যেই মাধ্যমে গেছে ওইটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি হালকা মাধ্যম। তো এখন যদি 1-এর সমান হয়ে যায় তখন কি হবে? তখন আমাদের বুঝতে হবে দুইটা মাধ্যমের যে ঘনত্ব আছে ঘনত্ব কি সমান। তার মানে এ এর ঘনত্ব আর বি এর ঘনত্ব দুইটার ঘনত্ব কি ঘনত্ব সমান। হ্যাঁ, তো এই হচ্ছে একটা কনসেপ্ট, এটা খেয়াল রাখবেন যে আলো যখন কোথায় যায় আর 1-এর চাইতে যদি বেশি হয় তাহলে কি হবে। আর মিউ এর মান কখনোই আপনার 0 আসবে না, আবার কখনোই আপনার এত বেশি আসবে না যে অনেক বেশি ঘন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সবসময় এই 1-এর থেকে বড় ছোট এরকমই হবে, প্রায় কাছাকাছি মান থাকে নর্মালি। তো এর পরবর্তীতে যে কনসেপ্টটা আছে তো এটা আমি মুছে দিলাম। এখন এটা তো আমরা কি নিয়ে আলোচনা করছি যে আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন কোণের পরিবর্তন হয়, কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, আলো যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় শুধু কোণেরই পরিবর্তন হয় না, সাথে এর বেগেরও পরিবর্তন হয়। হ্যাঁ, আলোর মান অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে কনস্ট্যান্ট। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে। এখন আমার বিষয় হচ্ছে আলোটা তো এখন শূন্য মাধ্যমে নেই, হয়তো কোনো একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, অর্থাৎ এখানে দুইটা মাধ্যমের কিন্তু কি আছে ঘনত্ব আছে। যদি ঘনত্ব থাকে তখন আলোর বেগটা যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে এটা আমি বলতে পারবো না, ঘনত্বের কারণে আলোর বেগটা বেশি কম হয়ে যেতে পারে। তো এখন আমি যদি হিসাব করি সাধারণত আলোর বেগটা কম হবে, হালকা মাধ্যমে আলোর বেগ বেশি হয়, এটা খেয়াল রাখবেন। হালকা মাধ্যমে আলোর বেগ, হালকা মাধ্যমের যে বেগটা আছে এই বেগটা বেশি হবে কার চাইতে? ঘন মাধ্যমের চাইতে। অর্থাৎ হালকা মাধ্যমে আলোর বেগটা অলওয়েজ ঘন মাধ্যমের আলোর বেগের চাইতে কি হবে? বেশি হবে। তো আমি যদি হিসাব করি, ধরেন এটা হচ্ছে আমার একটা মাধ্যম এ, এটা হচ্ছে একটা মাধ্যম বি, এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে কি ঘন। তা আমি যদি নির্ণয় করি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এ মিউ বি ইকুয়ালটা আমি লিখতে পারি এ মাধ্যমে আলোর বেগ হ্যাঁ, তার পরবর্তীতে আমি লিখতে পারি বি মাধ্যমে
আলোর বেগ। তো এই জিনিসটা ক্লিয়ার যে আমাকে যদি এম ইউ বি নির্ণয় করতে হয়, খেয়াল রাখা লাগবে শুরুতে যেটা থাকে ওটা হবে উপরে, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমে আলোর বেগ। এখন যদি আমাকে নির্ণয় করতে বলতো যে বি মিউ এ, তাহলে কি হইতো বি মাধ্যমে আলোর বেগ, হ্যাঁ, ডিভাইড বাই এ মাধ্যমে আলোর বেগ। আমি যদি এখানে যদি সূত্রটা যদি খেয়াল করি, অ্যাকচুয়ালি এটা কিন্তু এটার উল্টা হয়ে গেছে। কিভাবে? এ মিউ বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বি মিউ এ। যদি আমি দেখি 1 ডিভাইড বাই বি মিউ এ যদি আমি লিখি, তাহলে কি হবে? শুরুতে এখানে আছে বি মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ, উপরে চলে আসবে এ মাধ্যমে আলোর বেগ। তার মানে আমি এম ইউ বি দ্বারা আবার কী পাচ্ছি? আমি আবার এটাই পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রুফ, অর্থাৎ এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রুভেন, অর্থাৎ এই জিনিসটা প্রমাণিত যে একটা মাধ্যমের আলোর বেগকে যদি আমি উল্টা করে দিই, তার বিপরীতভাবে আমি আবার প্রতিসরাঙ্কটা পেয়ে যাবো। অর্থাৎ এইখান থেকে যে প্রতিসরাঙ্কটা পাবো এম ইউ বি, উল্টা করে দিলে আমি আবার কি পাবো? বি মিউ এ পাবো। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এটা হচ্ছে আলোর বেগের মাধ্যমে আমাদের প্রতিসরাঙ্কের মান নির্ণয় করা। তো ঠিক সেমভাবে এখন কথা হচ্ছে এই এম ইউ বি এর মান যদি একের চাইতে যদি বেশি আসে, তাহলে আমার বুঝতে হবে আলোটা অ্যাকচুয়ালি কী হয়েছে, একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। তার মানে এ মাধ্যমটা হালকা, বি মাধ্যমটা ঘন, ওই সেম জিনিসটা। আবার এম ইউ বি এর মান যদি একের চাইতে কম আসে, তাহলে বুঝতে হবে এ মাধ্যমটা ঘন, বি মাধ্যমটা হালকা। আর যদি সমান আসে তাহলে কি হবে? বেগটা সমান হবে। অর্থাৎ এই যে একটু আগে আমি যে চিত্রটা দেখাইছি, ওই এটা যে বক্সের মতো নায়িকা যে দেখাইছি, ওই দুইটা জিনিসের কনসেপ্ট কি অ্যাকচুয়ালি সেম। তো এটা আমি বুঝলাম। তো এই মিউ এর ডান সাইডে আর বাম সাইডে যে এ আর বি থাকে, এটার কনসেপ্টটা আমি আর একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে এ মিউ বি, অর্থাৎ এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাধ্যম থেকে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে কি? যখন বলবে এম ইউ বি, তার মানে কি এ মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো ঠিক সেইভাবে আমি যদি বলি এই মাধ্যম থেকে আলো বি মাধ্যমে গেছে, হ্যাঁ, এই মাধ্যমে হবে আপাতন কোণ, ওই মাধ্যমে হবে প্রতিসরণ কোণ। সবসময় খেয়াল রাখবেন ডান সাইডে যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে আপাতন কোণের মাধ্যম, বাম সাইডে যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে প্রতিসরণ কোণের মাধ্যম। তাহলে আমি যদি এইভাবেও যদি বলি যে আপাতন কোণের মাধ্যম, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণের মাধ্যম। তার মানে এম ইউ বি, তার মানে বুঝতে হবে এ মাধ্যমে হয়েছে আপাতন কোণ, বি মাধ্যমে হয়েছে প্রতিসরণ কোণ। অর্থাৎ এইভাবে আমরা মিউটাকে কয়েকভাবে বুঝাইতে পারি যে কোনটা দ্বারা কী কী বোঝাচ্ছে। তো এই জিনিসটা একটু তুলে নিয়ে তো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে আলোটা আছে, এখন এই আলোটা শুধুমাত্র যে আমরা সোজা আলোর ক্ষেত্রে যে চিন্তা করব বিষয়টা এরকম না। এখন এরকম হতে পারে যে আমরা যখন কোনো একটা পাত্রের ভিতরে কোনো একটা কয়েন দিই, একটা পয়সা ধরেন, আপনি কি করলেন, একটা কয়েন আপনি একটা পাত্রের ভিতরে ছেড়ে দিলেন, পাত্রটা আছে পানি দ্বারা পরিপূর্ণ, তখন দেখবেন কি আপনার মনে হবে যে পাত্রের যে ভিতরের যে কয়েনটা আছে, কয়েনটা হালকা একটু কী হয়েছে, উপরের দিকে উঠে আসছে। এখন এই যে উপরের দিকে যে উঠে আসছে, এটা অ্যাকচুয়ালি কেন উঠে আসে? তো এটা অ্যাকচুয়ালি কেন উপরে উঠে আসে? এইখানে অ্যাকচুয়ালি যেটা হয়, আলোটা সাধারণত ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে। আর আমরা যখন কোনো বস্তু দেখি, তো ওই বস্তু থেকে যদি আলো আমাদের চোখে আসে, কেবলমাত্র তখনই আমরা ওই বস্তুটা দেখি, ঠিক তো?
তো এখন আমরা যদি খেয়াল করি এইখানে জিনিসটা, ধরেন আপনার কাছে একটা গ্লাস আছে, এই গ্লাসটা কি আছে সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ আছে, ধরেন সম্পূর্ণ পানি দ্বারা পরিপূর্ণ আছে। এই গ্লাসের নিচে আপনি একটা কয়েন ছেড়ে দিলেন, এখন এটা কয়েন হতে পারে, বা গ্লাসের নিচে আপনি একটা কালি দ্বারা দাগ দিয়ে দিলেন, এটা হতে পারে। আর আপনার চোখটা কোথায় আছে? চোখটা আছে ধরেন হালকা মাধ্যমে, তার মানে এটা হচ্ছে ধরেন বি মাধ্যম, এটা হচ্ছে ধরেন এ মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে হালকা, এই মাধ্যমটা হচ্ছে হালকা, আর বি মাধ্যমটা হচ্ছে কি ঘন। তো তাহলে যেটা হবে, এই কয়েনটা অ্যাকচুয়ালি কী হবে, আমরা জানি কয়েনটা উপরের দিকে উঠে আসবে। তো যেহেতু উপরের দিকে উঠে আসবে, তো ধরেন এখানে কোনো একটা জায়গাতে উপরের দিকে উঠে আসছে, তার মানে আমি যদি হিসাব করি এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা পাচ্ছি, হ্যাঁ, অর্থাৎ পানির যে লেয়ারটা পাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতা, বা এটাকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি। প্রকৃত গভীরতাকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এই যে কয়েনটা যে উপরের দিকে উঠে আসছে, তার মানে আমাদের মনে হচ্ছে অ্যাকচুয়ালি গভীরতা কতটুকু? আমাদের মনে হচ্ছে অ্যাকচুয়ালি গভীরতা হচ্ছে এতটুকু। তাহলে এই যে মনে হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপাত গভীরতা, অর্থাৎ এটাকে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। আমি এটাকে এখানে লিখেছি। তার মানে আমরা এখানে কি কি পাচ্ছি? একটা পাচ্ছি প্রকৃত গভীরতা, একটা পাচ্ছি আপাত গভীরতা। তো যদি আমি হিসাব করি প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা আমাদের কাছে আছে, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, ওইটা যদি আমি নির্ণয় করতে চাই, তখন আমি লিখব কি এ মিউ বি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ এ মিউ বি ইকুয়াল টু প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। তাহলে আমাদের কাছে যেটা আসবে, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কটা চলে আসবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, চোখটা কোন মাধ্যমে আছে? চোখটা আছে হালকা মাধ্যমে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, এই যে জিনিসটা যে অ্যাকচুয়ালি যে হয় উপরের দিকে যে উঠে আসে, এটা কিভাবে হয়? এই জিনিসটা হয় যখন এইখান থেকে আলোটা আমাদের চোখে যখন আসে, আর তখন আমরা জানি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যখন আসে, তখন আলোর যে প্রতিসরণ যে কোনটা আছে, কোনটা কি হয় একটু বড় হয়ে যায়, তখন মনে হবে যে এই জিনিসটা উপরের দিকে উঠে আসে। তো এটা কীভাবে হয়, যখন আমি আলোতে নিয়ে আলোচনা করব, তা আলোতে নিয়ে আলোচনা করার সময় তখন এই জিনিসটা আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত এই জিনিসটা খেয়াল রাখেন যে যখন কোনো একটা পাত্র পানি দ্বারা পূর্ণ থাকে, বা কোনো এমন কোনো ঘনত্বের বস্তু দ্বারা পূর্ণ থাকে যেটার ঘনত্ব সাধারণত এই মাধ্যমের চাইতে বেশি, তাহলে আমি বলতে পারি আমার যে বস্তুটা থাকবে নিচে, পাত্রের নিচে, ওই জিনিসটা হালকা একটু উপরের দিকে উঠে আসবে মনে হবে। তাহলে আমি পাত্রের গভীরতা হচ্ছে প্রকৃত গভীরতা অ্যাকচুয়ালি, কিন্তু আমার মনে হচ্ছে গভীরতার এতটুকু, তার মানে এটা হচ্ছে আপাত গভীরতা। তাহলে আমি লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। ঠিক সেম কনসেপ্টটাই যদি আমি এরকম করতাম যে এইবার এটা আমি মুছে দিচ্ছি, ঠিক সেম কনসেপ্টটা বিষয়টা যদি এবার এরকম করতাম যে ধরেন আপনার কাছে যে পাত্রটা আছে, পাত্রের ভিতর থেকে আপনি দেখছেন, বা এমন হতে পারে যে আপনি যেই মাধ্যমের ভিতর থেকে দেখছেন ওই মাধ্যমটা অনেক বেশি ঘন। ধরেন আপনি এমন একটা মাধ্যমের ভিতর থেকে দেখছেন যেই মাধ্যমটা অনেক বেশি ঘন, তার মানে ধরেন এবার এটা হচ্ছে এ মাধ্যম, এবার সরি আপনি ধরেন এবার চলে আসছেন বি মাধ্যমে, আর আপনার যে বস্তুটা আছে ধরেন একটা কয়েনটাকে রাখছেন কোন মাধ্যমে? এই মাধ্যমে। আর আমরা জানি কি এই মাধ্যমটা হচ্ছে হালকা আর বি মাধ্যমটা হচ্ছে ঘন, তার মানে আপনার চোখটা আছে অ্যাকচুয়ালি, চোখটা আছে কোন মাধ্যমে? চোখটা আছে অ্যাকচুয়ালি ঘন মাধ্যমে। তো তখন যেটা হবে, অর্থাৎ যখন আমরা থাকবো ঘন মাধ্যমে আর কোনো বস্তু থাকবে হচ্ছে হালকা মাধ্যমে, তখন মনে হবে যেটা যে এই বস্তুটা অ্যাকচুয়ালি দূরে সরে গেছে। হ্যাঁ, অর্থাৎ আপনার মনে হবে যে এই বস্তুটা অ্যাকচুয়ালি দূরে সরে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা কি দূরে সরে গেছে? না, দূরে সরে যায় নাই। অ্যাকচুয়ালি বস্তুর দূরত্ব এতটুকু, কিন্তু আপনার মনে হবে দূরে সরে গেছে। তার মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা এইখান থেকে, এই মাধ্যম থেকে যদি হিসাব করি, এটা হচ্ছে আমার ইউ, তাহলে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইউ মানে কি? ইউ মানে হচ্ছে প্রকৃত গভীরতা। আর তাহলে আমি ভিটা কি পাচ্ছি?
ভি মানে হচ্ছে আপাত গভীরতা। তো আমি যদি এখন এখানে যদি হিসাব করি, আমার এখানে প্রকৃত গভীরতাটা কত হয়েছে, বড় হয়েছে, আপাত গভীরতাটা কত হয়েছে, সরি প্রকৃত গভীরতাটা ছোট হয়েছে, আপাত গভীরতাটা কত হয়েছে, বড় হয়েছে। তার মানে আমি যখন ঘন মাধ্যমে থাকবো, বস্তু যখন হালকা মাধ্যমে থাকবে, তখন আমার বস্তুটাকে কী মনে হবে, আরও দূরে সরে গেছে এরকম মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা অতটা বেশি দূরে নেই, বস্তুটা কি আছে, হালকা একটু কাছে আছে। তাহলে তখন আমি যেটা নির্ণয় করবো, এখন এটা যেটা নির্ণয় হবে, সাধারণত এটা খেয়াল রাখবেন, চোখ যে মাধ্যমে থাকে ওই মাধ্যমটা সাধারণত আগে হয়। তার মানে বি মিউ এ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। তো এখানে আমরা কি পাচ্ছি, বি মিউ এ, অর্থাৎ চোখ আছে এখন ঘনমাধ্যমে, তার মানে বি মিউ এ ইকুয়াল টু ইউ ডিভাইড বাই ভি। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে প্রকৃত গভীরতা, আর ভি মানে কি, ভি মানে হচ্ছে আপাত গভীরতা। তাহলে এখন আমাদের কাছে যে জিনিসটা আসবে, এটা কি আসবে, ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক চলে আসবে। কারণ বি মাধ্যমটা হচ্ছে ঘন, এ মাধ্যমটা হচ্ছে হালকা, তার মানে ঘন মাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক চলে আসবে। তখন বিষয়ের চিত্রটা এরকম হবে, অর্থাৎ তখন আমাদের কোশ্চেনে যদি এরকম কিছু থাকে, তখন এরকম কিছু একটা বোঝাবে। তো তাইলে এই কনসেপ্টটাও গেল, এটা আমি মুছলাম। তো এর পরবর্তীতে যে জিনিসটা আসে, সেটা হচ্ছে আমাদের আনতি রিলেটেড কিছু কথাবার্তা আসে। তো আনতি রিলেটেড কথাবার্তাতে যাওয়ার আগে, তার আগে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের সংকট কোণ রিলেটেড একটা কনসেপ্ট আছে, সংকট কোণের কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিতে চাই। সংকট কোণ সাধারণত কোথায় তৈরি হয়, নর্মালি সাধারণত সংকট কোণটা ঘন মাধ্যমে তৈরি হয়। আর কেন ঘন মাধ্যমে তৈরি হয় সেটাও বলে দিই। সাধারণত সংকট কোণ কি, সংকট কোণ হচ্ছে এমন একটা কোণ, অর্থাৎ আপাতন কোণের যেই মানের কারণে প্রতিসরণ কোণটা কি হয়, 90 ডিগ্রি হয়। হ্যাঁ, আমরা কোণ হিসাব করি কোথা থেকে, অবিলম্ব থেকে হিসাব করি না। তো ধরেন আমি ঘনমাধ্যম হচ্ছে বি, এটা হচ্ছে এ, অর্থাৎ আপাতন কোণের যেই কোণের কারণে, যেই মানের কারণে প্রতিসরণ কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। তো ধরি আমি এমন একটা কোণে আপাতন করছি, অর্থাৎ আলোক রশ্মিটা এমন একটা কোণে আমি কি করছি, দিছি, যার কারণে এইটা এতটা বেশি প্রতিসরণ হয়েছে, যার ফলে এটা এদিক দিয়ে চলে গেছে। তার মানে ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হয়ে গেছে। আর এইখানে আমার প্রতিসরণটা তাহলে কত হয়েছে, প্রতিসরণটা তখন হয়েছে অ্যাকচুয়ালি আর ইকুয়াল আমি লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে এই যে আইটা আছে, এই আইটাকে এখন অ্যাকচুয়ালি একটা স্পেশাল নাম দেওয়া হয়, আই ইকুয়াল টু হচ্ছে থিটা সি। আর এইটাই মানে হচ্ছে সংকট কোণ, অর্থাৎ আপাতন কোণের যেই মানের কারণে প্রতিসরণ কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়, ওইটাকে বলা হচ্ছে সংকট কোণ। আর আপাতন কোণটা সবসময় ঘনমাধ্যমেই হবে, অর্থাৎ সংকট কোণটা সবসময় কোথায় হয়, সংকট কোণটা সবসময় ঘনমাধ্যমে হয়। তো আমি এখন এখান থেকে যদি হিসাব করি, বি মিউ এ যদি নির্ণয় করি, বি মিউ এ, তো বি মিউ এর জন্য আমাদের কি হবে, সাইন আই ডিভাইড বাই সাইন আর, অর্থাৎ বি মিউ এ। তাহলে আমি যেহেতু কোণের নাম দিয়েছি, এটা হচ্ছে আই কোণ, তো এটা হচ্ছে আপাতন কোণ। এইখানে যেটা থাকবে এটার কোণটা উপরে হবে, আর এইখানে যেটা থাকবে এটার কোণটা নিচে হবে। আমি যদি এখন হিসাব করি, সাইন আর এর মান কত আছে, 90 ডিগ্রি। আর এর মান যেহেতু 90 ডিগ্রি আছে, তার মানে আমি লিখতে পারি, আর আই মানে কি, আই মানে হচ্ছে থিটা সি, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাইন থিটা সি। অর্থাৎ বি মিউ এ ইকুয়াল আমরা লিখতে পারি কি, থিটা সি। অর্থাৎ যখন ঘন থেকে হালকাতে যাচ্ছে তখন আমরা ডাইরেক্ট থিটা সি লিখবো, ঠিক আছে, কারণ তখন প্রতিসরণ কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়ে যায়। আবার যখন আমি হালকা থেকে ঘনতে যাব, তার মানে কি, আমি যদি নির্ণয় করি এ মিউ বি মানে কি 1 ডিভাইডেড বাই বি মিউ এ, তার মানে 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। এই যে থিটা সি যা বি মিউ এর মানটা জাস্ট আমি কী করছি, এখান থেকে এখানে নিয়ে আসছি। তার মানে যখন আমার বলবে যে আলোটা কী হয়েছে, আলোটা অ্যাকচুয়ালি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে, তাহলে সংকট কোণটা কি, সাইন থিটা সি। আলোটা হালকা থেকে ঘন মাধ্যমে গেছে, তখন সাইন থিটা সি যদি বের করতে পারো, তখন কি হবে, এরকম 1 ডিভাইড বাই সাইন থিটা সি। আর সাধারণত সংকট কোণটা কোথায় তৈরি হয়, সংকট কোণটা সবসময় ঘন মাধ্যমে তৈরি হয়। তো এখন একটা জিনিস যদি খেয়াল করেন, আমরা জানি কি, এই সাইডে যেই মাধ্যমটা থাকে, এটা এখন আমি একটু মুছে দিচ্ছি, এই সাইডে যেই মাধ্যমটা থাকে ওই মাধ্যমের কোণটা নিচে হয়। এই দেখেন, এই মাধ্যমের কোণটা কোথায় তৈরি হয়েছে, নিচে তৈরি হয়েছে। আর এই মাধ্যমের কোণটা উপরে তৈরি হয়, এই মাধ্যমের কোণটা উপরে তৈরি হয়। তাহলে এই মাধ্যমের কোণটা যদি উপরে তৈরি হয়, উপরে 90 ডিগ্রি হবে, নিচে করতে হবে থিটা সি। তার মানে ঘন মাধ্যমে সবসময় থিটা সিটা তৈরি হয়, বি মাধ্যমটা যেহেতু ঘন।
তো এটা আমি মুছে দিই। তাহলে আমি বি মিউ এ ইকুয়াল লিখতে পারি কি সাইন থিটা সি, আর এ মিউ বি ইকুয়াল লিখতে পারি 1/sin থিটা সি। তো এখন আমি কিন্তু এটাকে কিন্তু আরও একভাবে বলতে পারি। কীভাবে? খেয়াল করেন, আমি ধরেন এ মিউ বিটাই নির্ণয় করি, এ মিউ বিটাই নির্ণয় করতেছি। এ মিউ বি এর জন্য আপাতন কোণটা কি? এখন এর জন্য এখন আপাতন কোণটা হচ্ছে পুরোটা, তার মানে সাইন আর ডিভাইডেড বাই, আর এখন এর জন্য প্রতিসরণ কোণ কোনটা? এইটা। তার মানে এই সাইডে যে জিনিসটা থাকে এই জিনিসটার কোণটা হয় উপরে, আর এই সাইডে যে মাধ্যমটা থাকে এই মাধ্যমের কোণটা হয় কত? নিচে। তার মানে সাইন আই মানে তো এখন থিটা সি, আর মানে কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মান কত? 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর নিচে হবে অ্যাকচুয়ালি সাইন থিটা সি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে এম ইউ বি অ্যাকচুয়ালি হচ্ছে 1/sin থিটা সি। অর্থাৎ আপনি যেভাবে প্রুভ করেন এটা প্রুভ হবেই, কারণ একটা মাধ্যমের সাপেক্ষে এটা সাধারণত উল্টা হয়ে যায় পরবর্তীতে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সংকট কোণের কনসেপ্ট। থিটা সি মানে হচ্ছে সংকট কোণ, অর্থাৎ আপাতন কোণের যেই মানের কারণে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় ওটাকে বলা হচ্ছে কি সংকট কোণ। তো সংকট কোণের কনসেপ্ট কোথায় কোথায় কাজে লাগে? ধরেন আপনি একটা অস্তগামী সূর্য দেখতেছেন। কি দেখতেছেন? একটা অস্তগামী সূর্য দেখতেছেন। ধরেন এখানে একটা সূর্য আছে, ঠিক আছে? ধরেন এটা কি? এটা একটা সূর্য। তো সূর্য থেকে যখন আলো আসে, ধরেন এবার আলোটা আসতে কোথা থেকে? এইখান থেকে আসতেছে সোজা বরাবর। আসার পরে কোনো একটা কারণে আলোটা এইভাবে নিচের দিকে চলে গেল, অর্থাৎ এইখানে একটা বিভেদ তল হয়েছে, এখানে আলোটা আপতিত হওয়ার পরে নিচের দিকে চলে গেছে। এখন যদি খেয়াল করেন অবিলম্বের সাপেক্ষে এখানে আপাতন কোণটা কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে, আর এখানে প্রতিসরণটা কত হয়েছে? থিটা সি হয়েছে। অর্থাৎ এইখানের ক্ষেত্রে এইসব কনসেপ্টগুলো কাজে লাগে, যে যেখানে অস্তগামী সূর্য দেখার জন্য বলতে হতে পারে যে অস্তগামী সূর্য দেখার জন্য কত ডিগ্রি কোণে তাকাতে হবে। তার মানে আমি যদি থিটা সি কোণে যদি তাকাই, এইখান থেকে যদি আমি যদি তাকাই, হ্যাঁ, এইখান থেকে তাকাইলে আমি কি পাবো? অস্তগামী সূর্যটাকে আমি দেখতে পাবো। বোঝা গেছে জিনিসটা? অর্থাৎ কোনো কিছু থেকে যখন আলো আসে তখনই তো আমরা ওই জিনিসটা দেখতে পারি। তার মানে আলো কখন আসবে? ধরেন এখান থেকে আলোটা এসে এখানে আসে, তার মানে এ থেকে বি এর দিকে আসছে। তো ধরেন এ থেকে বি এর দিকে আসছে 1/sin থিটা সি, তখন আমাদের কাছে কি চলে আসবে? সাইন থিটা সি চলে আসবে। তো যদি আমাদের কাছে ঘনমাধ্যমের সাপেক্ষে হালকা মাধ্যমের প্রতিসরণক দেওয়া থাকতো, অর্থাৎ বি এর সাপেক্ষে যদি এর প্রতিসরণক দেওয়া থাকতো, তখন আমরা ডাইরেক্ট সাইন থিটা সি দিয়ে করতাম। আর যেহেতু আমার কাছে এবার হালকা থেকে ঘনমাধ্যমের প্রতিসরণক দেওয়া আছে, মানে এম ইউ বি দেওয়া আছে, তার মানে আমি 1/sin থিটা সিতে চলে যাবো তখন। আচ্ছা, তো এটা মুছে দিলাম। তো এবার হচ্ছে আমাদের আনতি কোণ নিয়ে কিছু আলোচনা। আনতি কোণটা আসলে কি? তো আনতি কোণটা কি সেটা বলি। আনতি কোণ হচ্ছে অ্যাকচুয়ালি আপনি একটা লাঠিকে যখন কোনো একটা পানির ভিতরে কি করবেন? ডুবাবেন আনতভাবে, অর্থাৎ ধরেন এটা হচ্ছে একটা পানির উপরের স্তর, এখান থেকে আপনি এটা কী করছেন? একটা লাঠিকে ধরেন এইখান থেকে নিয়ে আসা ডুবাইছেন। তো এটা হচ্ছে ধরেন একটা লাঠি, হ্যাঁ। এই যে লাঠিটা আছে, লাঠিটা যখন পানির ভিতরে চুবাইছেন, অ্যাকচুয়ালি কি হইতো? লাঠিটা কিন্তু এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, ঠিক না? লাঠিটা কিন্তু এভাবে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি কি হালকা থেকে যদি আমরা যদি দেখি, আমাদের কাছে কি মনে হবে? যে লাঠিটা হালকা একটু উপরের দিকে উঠে আসছে, কারণ এটা কিন্তু লাঠিটা পানির ভিতরে প্রবেশ করছে। আর পানির ভিতরে কোনো জিনিসটা কি মনে হয়? হালকা একটু উপরের দিকে উঠে আসছে মনে হয়। তার মানে লাঠিটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এইভাবে বেঁকা, হ্যাঁ। তাইলে আপনি যে লাঠিটাকে যে এইভাবে যে বেঁকা দেখতেছেন, এটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপাতভাবে আপনি দেখতেছেন এরকম, কিন্তু প্রকৃত আনতিটা কত? প্রকৃত আনতিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরোটা। অর্থাৎ আমি যদি বলি যে প্রকৃত আনতিটা কত, প্রকৃত আনতিটাকে সাধারণত থিটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই পুরোটা, অর্থাৎ লাঠিটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণে চুবানো হয়েছে বা লাঠিটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি কোণে ডুবানো হয়েছে। আনতি মানে কি? আনতি মানে হচ্ছে হেলানো অবস্থায়, যে হেলানো অবস্থায় কত ডিগ্রি কোণে ডুবানো হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা সি, সরি থিটা সি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইরেক্ট থিটা। তো আমি যদি হিসাব করি, থিটা মানে হচ্ছে কি? থিটা মানে হচ্ছে প্রকৃত আনতি। আর লাঠিটাকে আপনি অ্যাকচুয়ালি দেখছেন কিভাবে? লাঠিটাকে আপনি অ্যাকচুয়ালি দেখছেন হচ্ছে এইভাবে। তার মানে এই যে কোণটাতে আপনি দেখতেছেন, এটাকে সাধারণত প্রকাশ করা হয় ফাই দ্বারা, আর এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আপাত আনতি। তো এইভাবে যদি আমাদের কাছে ধরেন প্রকৃত আনতি আর আপাত আনতি থাকে, তাহলে আমরা এখান থেকেও সাধারণত কি করতে পারি?
আমরা আলোর প্রতিসরাঙ্ক বের করতে পারি। তো তখন আমাদের হিসাব হবে এরকম, ধরি এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এই মাধ্যমে চোখটা আছে, তার মানে আমি যদি হিসাব করি এ মিউ বি ইকুয়াল টু আমি লিখতে পারি tan থিটা ডিভাইড বাই tan ফাই, অর্থাৎ প্রকৃত আনতি ডিভাইডেড বাই আপাত আনতি। এ মিউ বি ইকুয়াল টু প্রকৃত আনতি ডিভাইড বাই আপাত আনতি। তো এইখানে আমি যেটা বলছিলাম যে আমরা কোনো কিছুকে সাধারণত কেন উপরের দিকে দেখতে পাই, ওইটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এই জিনিসটা আপনারা একটু দেখেন। তো এর পরবর্তীতে আমি ওইটা নিয়ে আলোচনা করব যে আমরা সাধারণত কোনো কিছুকে পানিতে যখন ছেড়ে দেওয়া হয় তখন আমরা উপরের দিকে কেন দেখতে পাই, এটা নিয়ে এখন একটু বলি। এটাই মুসলাম। তো ধরেন আমার কাছে একটা পানির স্তর আছে এই পর্যন্ত। এই পানির স্তর আমি কী করছি, একটা কাঠি, সরু কাঠিটাকে কী করছি, চুবাইছি। তো সরু কাঠিটাকে যখন আমি চুবাইছি, কাঠিটা অ্যাকচুয়ালি কীভাবে আছে বলেন তো? কাঠিটা অ্যাকচুয়ালি আছে কিন্তু এইভাবেই আছে, কাঠি তো আর পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের কাছে মনে হবে কাঠিটা এইভাবে না, কাঠিটা অ্যাকচুয়ালি আছে কীভাবে? আমাদের মনে হবে কাঠিটা অ্যাকচুয়ালি এইভাবে বেঁকাভাবে আছে। হ্যাঁ, কিন্তু কাঠিটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কোনভাবে? এইভাবে যাওয়ার কথা ছিল। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইভাবেই কেন দেখি? এখন যদি খেয়াল করেন এইখানের সাপেক্ষে যদি হিসাব করেন, আমরা যখন এইখানে যখন আসি, কাঠি থেকে কি হয়, কাঠি থেকে আলো আমাদের চোখে আসে, তখনই তো আমরা এই কাঠিটাকে দেখতে পারবো। যখন কাঠি থেকে একটা আলো যখন আমাদের চোখে যখন আসবে, তো ধরেন আমাদের চোখটা আছে এইখানে। হ্যাঁ, এই যে কনসেপ্টটা দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি এভাবে আপনার যদি মনে যদি নাও থাকে, মনে না থাকলেও চলবে, ওইভাবে আপনার মনে মানে রাখা লাগবে না অ্যাকচুয়ালি। তো এটা যদি খেয়াল করেন, এখান থেকে ধরেন কিছু আলোক রশ্মি আইসা আপাতভাবে এইখানে পড়ছে। হ্যাঁ, তো ধরেন এই যে কিছু আলোক রশ্মি যে এইখান থেকে যে পড়ছে, এই যে এইখান থেকে পড়ছে, আপনি যদি খেয়াল করেন এই বিন্দু থেকে পড়ছে। তো এই বিন্দু থেকে যখন যায় আলোক রশ্মি, আর আমরা যদি হিসাব করি এইখানে, এইটা কি আলোক রশ্মি এখন ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তো ঘন থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন কি হয়, আলোটা কীরকম সোজা যাবে বলেন তো? আলোটা সোজা যাবে না, আলোটা কী হবে, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এরকম সোজা, কিন্তু ও সোজা না গিয়ে চলে গেছে কোথায়, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। অর্থাৎ যখন ঘন থেকে হালকাতে গেছে, নিচে হচ্ছে পানি আর উপরে হচ্ছে বায়ু। তো এই পানি আর বায়ুর সাপেক্ষে আমি হিসাব করতেছি, তার মানে পানিটা তো অবশ্যই ঘন। অর্থাৎ আলোটা যখন এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সোজা না গিয়ে কী হয়ে গেছে, এইভাবে বেঁকা চলে গেছে, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তো যেহেতু দূরে সরে গেছে, তো ধরি এইখানে আমাদের চোখটা আছে। হ্যাঁ, এইখানে আমি চোখটা আঁকি, তো ধরি আমাদের এইখানে চোখটা আছে। আর আমরা যে সাধারণত যেটা মনে করি, আমাদের হিউম্যান ব্রেন সাধারণত এটা করে যে আমরা যে জিনিসটা দেখি ওই জিনিসটা মনে করি কি আমাদের বরাবর সোজা আছে। সাধারণত আমাদের চোখে যখন কোনো কিছু আলো আসে, আমরা মনে করি যে এখান থেকে আলোটা আসছে, ওই বরাবরই ওই জিনিসটা কি আছে, ওই বরাবরই ওই বস্তুটা অবস্থান করতেছে। তো এই কারণে আমাদের মনে হবে অ্যাকচুয়ালি এই যে বস্তুটা আছে, যেহেতু এবার বেঁকা চলে গেছে, আমাদের মনে হবে অ্যাকচুয়ালি আলোটা এইখান থেকে আসছে। ঠিক আছে, জিনিসটা যদি খেয়াল করেন, আমাদের চোখটা আছে ধরুন এইখানে, আলোটা সোজা আসছে, আমরা মনে করব যে আলোটা অ্যাকচুয়ালি আসছে এইখান থেকে। সাধারণত আমাদের হিউম্যান ব্রেনটা এইভাবেই প্রসেস করে, যে কোনো কিছু যখন আমরা দেখি মনে করি এখান থেকে সোজাসুজি আমাদের কাছে আলো আসছে। কিন্তু আলোর প্রতিসরণের ধর্মের কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে আলোটা অ্যাকচুয়ালি সোজা আসে না, আলোটা অ্যাকচুয়ালি বেঁকাভাবে আসছে, যার কারণে আমাদের কাছে এই নিচের অংশটা তখন কি হবে, উপরে তৈরি হবে বলে মনে হচ্ছে। তার মানে আমরা তখন জিনিসটা দেখবো কি, এই লাঠিটা অ্যাকচুয়ালি ছিল নিচে, কিন্তু আমরা তখন এটাকে দেখতে পাবো হচ্ছে উপরে। বিষয়টা ক্লিয়ার যে আমরা কেন কোনো ডুবানো বস্তুকে উপরের দিকে দেখতে পাই। অর্থাৎ এইটাই হচ্ছে সেই কারণ যে অ্যাকচুয়ালি আলোটা যখন ঘন থেকে হালকা মাধ্যমে আসে, তখন এটা কি হয়, অবিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। আর যখন দূরে সরে যায়, আমাদের মনে হবে যে আলোটা অ্যাকচুয়ালি আসছে সোজা কোনো একটা জায়গা থেকে। অর্থাৎ আমাদের ব্রেনটা প্রসেস করবে কি যে আলোটা আসছে এইখান থেকে, কিন্তু আলোটা এইখান থেকে আসে না, আলোটা অ্যাকচুয়ালি আসছে এইখান থেকে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ব্রেনের প্রসেসের কারণে তৈরি হয় এই ইমেজটা। তো সাধারণত এই কারণেই আমাদের মনে হবে যে লাঠিটা অ্যাকচুয়ালি হেলানো অবস্থায় আছে। আর তখনই এইখানে যে জিনিসটা হয়, এটা হয় হচ্ছে কি আমাদের ফাই, আর এই জিনিসটা হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত আনতি থিটা। তো তখন আমরা কী নির্ণয় করি, সাধারণত যদি এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি যদি বি ধরি, বি মাধ্যম, তখন আমরা কী লিখব, এ মিউ বি ইকুয়াল টু tan থিটা ডিভাইড বাই tan ফাই।
তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা সাধারণত কেন উপরের দিকে দেখতে পাই। তো যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, এটা আপনারা কী করবেন, ভিডিওটাকে আবার একটু পিছনের দিকে ব্যাক করে দেখে নেবেন পরবর্তীতে। আচ্ছা, তো আমি এখন এটা মুছে ফেলতেছি। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগবে না, যে কেন আমরা জিনিসটাকে উপরে দেখতে পাই, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি লাগবে না, তাও দেখা দিলাম। গ্রুপে একজনে একবার একটা কোশ্চেন করছিল আর কি, সেই কারণে। তো এই সকল যে কনসেপ্ট আছে, কিছু এক্সট্রা ঐচ্ছিক কনসেপ্ট, যেমন দেখেন যে আপনাদের গত ক্লাসে একটা কনসেপ্ট দেখাছিলাম, সেটা হচ্ছে যে অভিসারী রশ্মি এবং অপসারী রশ্মি। অভিসারী আর অপসারী রশ্মি কি কোনো ম্যাথ পাইছেন আপনারা? কোনো ম্যাথ নাই। ঠিক সেমভাবে এই যে কনসেপ্টটা আছে যে কেন উপরে তৈরি হয়েছে, এই কোশ্চেন কখন আপনাকে করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সমতলে আলো নিয়ে যত আলোচনা আছে, সকল আলোচনা, একটা আলোচনা একটু বাদ আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে দুইটা মাধ্যম আছে। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা মাধ্যম, এইটা হচ্ছে আর একটা মাধ্যম, আর বাহিরে আছে কি বায়ু। তো আমি যদি হিসাব করি, ধরেন এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম, এটা হচ্ছে সি মাধ্যম, আবার নিচে এসে আমি কি পাইতেছি, কারণ এই পুরোটাই যেহেতু বায়ু, তার মানে বাহিরে সব জায়গাতেই এ মাধ্যম আছে। তো আমার এখানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে আমি এখানে বলতে চাচ্ছি, ধরেন আপনার কাছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আছে, আবার এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক আছে। আপনাকে বের করতে হবে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। তার মানে আমার কাছে কি কি আছে, আমার কাছে আছে এ মিউ বি আছে, আবার আমার কাছে আছে এ মিউ সি আছে। আমাকে কোশ্চেন করছে যেটা, সেটা হচ্ছে যে বি মিউ সি নির্ণয় করো। তো আমি বলছিলাম এরকম যে এইখানে যে জিনিসটা থাকে, এই জিনিসটার যে প্রতিসরাঙ্কটা হয়, ওটাকে কী করবো, আমরা উপরের দিকে নিয়ে যাব, অর্থাৎ এ মিউ সি। আর এইখানে যেটা থাকে, এটাকে কী করবো, আমরা নিচের দিকে নিয়ে আসবো, এ মিউ বি। তাহলে আমরা কী পাবো, আমরা পাবো যেটা, সেটা হচ্ছে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত চলে আসবে। হ্যাঁ, তখন কি হবে, এ মিউ বি আর এ মিউ সি এর মাধ্যমে চলে আসবে। তো এখন এই সেম জিনিসটা যদি আমরা এইভাবে বলতাম যে আমি সি মিউ বি নির্ণয় করব, তাহলে কি হবে, যদি সি মিউ বি নির্ণয় করি, বি মাধ্যম যেটা আছে এটা হবে উপরে, তার মানে এ মিউ বি ডিভাইডেড বাই এ মিউ সি। তো এইভাবে আমরা কি করতে পারি, যদি আমাদের কাছে কোনো একটা মাধ্যম, খেয়াল রাখবেন, অর্থাৎ যদি আমাদের কাছে তিনটা মাধ্যম থাকে, তার ভিতরে কোনো একটা মাধ্যম কি আছে, উভয় মাধ্যমে কমন আছে, অর্থাৎ এই মাধ্যমটা কি আছে, সিতেও আছে, আবার এ মাধ্যমটা বিতেও আছে, তাহলে আমরা বি আর সি মাধ্যমের প্রতিসরাঙ্ক তখন আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো এইভাবে সেই সূত্র আমরা কি করতে পারি, মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা পেয়ে যেতে পারি। তো এটা আমি মুছলাম এবার। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি সমতলে আলোর প্রতিসরণ সম্পর্কে মোটামুটি যথেষ্ট আলোচনা হয়েছে। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে, আচ্ছা একটা জিনিস হয়তো মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমরা যখন একটা জিনিস খেয়াল করেন, একটা বস্তুকে কি করছি, যখন পানিতে রাখছি, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে চলে আসছে, তার মানে এটা হচ্ছে প্রকৃত গভীরতা, আর এটা হচ্ছে কি আমাদের আপাত গভীরতা। তাহলে বলতে পারে যে বস্তুর সরণ কতটুকু হয়েছে, সরণ মানে কি, আপাত সরণ, অর্থাৎ বস্তুটা এখানে ছিল, আপাতভাবে মনে হচ্ছে এইখানে চলে আসছে, তার মানে আমাদের সরণ যদি বের করতে পারে, অর্থাৎ আমাদের কাছে কি করতে হবে, এই দুইটার দূরত্ব বের করতে হবে, ঠিক না? অর্থাৎ এটা থেকে এটার দূরত্ব কত। তো আমাদের যেটা কাজ হবে সেটা হবে অ্যাকচুয়ালি আমরা ইউ মাইনাস ভি করব। আচ্ছা, সূত্রটা অ্যাকচুয়ালি যদি আমরা এইভাবে লিখি তাহলেও হবে, অর্থাৎ আপাত সরণ ইকুয়াল টু ইউ মাইনাস ভি। তো ইউ মাইনাস ভি কেন দিলাম, কারণ যখন বস্তুটা হালকা মাধ্যমে থাকবে তখন কি হবে, ইউটা হবে হচ্ছে ধরেন ছোট, আর ভিটা তখন কি হবে, ভিটা তখন বড় হবে না, যখন বস্তুটা হালকা মাধ্যমে থাকবে। তো তখন আমি যদি বড় থেকে যদি ছোটটা যদি মাইনাস দিই, নর্মালি এইখানে যদি বড় থেকে যদি ছোটটা যদি মাইনাস দিই, তখন তো পজিটিভ মান আসবে, ঠিক আছে? এইখানের ক্ষেত্রে কি হবে, ছোট থেকে আমি বড়টা মাইনাস দিছি, ইউটা তো তখন ছোট আর ভিটা তো তখন বড়, কারণ যখন আমাদের বস্তুটা আছে হালকা মাধ্যমে, চোখটা আছে ঘন মাধ্যমে, তখন আমাদের ভিটা হবে বড়। তো যদি আমি মাইনাস দিই তখন কী হবে, একটা নেগেটিভ মান চলে আসবে না? তার মানে ওই নেগেটিভ মানটাকে আমাদের পজিটিভ করার জন্য এই মডুলাসটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই মডুলাসের মানে হচ্ছে এটা। আপনার কাছে যদি নেগেটিভ মানও যদি আসে, আপনি জাস্ট কী করবেন, পজিটিভটা লিখে দেবেন, অর্থাৎ পজিটিভ মানে কত আসে। ধরেন আপনার কাছে আসছে হচ্ছে -5, আপনি লিখে দেবেন কি 5। যে জিনিসটা অনেকে করছে, আমি যেটা বলছি
যে প্রতিসরণকের হিসাবে এখানে যেরকম আসছে মডুলাস, ঠিক আমাদের প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু এটা মডুলাস আসে। m ইকুয়াল টু হচ্ছে v ডিভাইড বাই ইউ। এইখানে অনেকে যেটা করছিল সেটা হচ্ছে যে এমটার মানও কী করছে, মাইনাস দিয়ে দিছে। এম কখনো মাইনাস হবে না, এম এর কোনো একক হবে না। এই এম কেন মাইনাস হবে না, কারণ এই মডুলাসটার কারণে। কারণ ভি এর মানটা সাধারণত প্লাস বা মাইনাস হতে পারে, আর এখানে মডুলাস ভি মানে হচ্ছে কি, ভি এর মানটা এখানে যখন আমি বসাবো এইখানে, তখন ভি এর মানটা অলওয়েজ আমি পজিটিভ বসাবো। তো ভি এর মানটা যদি আমি অলওয়েজ পজিটিভ বসাই, ধরেন আমার বস্তুটার যে বিম্ব আছে, বিম্বটা তৈরি হয়েছে অবাস্তবে মাইনাস ভি, কিন্তু আমি তাও এখানে কী করবো, পজিটিভ ভি বসাবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মডুলাসের কনসেপ্ট। তো এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি অনেকে ক্লিয়ার না এখনও, যে এখানে মাইনাসটা আমরা বসাতে পারবো না। যখন মডুলাস কোনো কিছু বুঝবো, মডুলাসের মানে হচ্ছে আমার ফলাফলটা সবসময় কী হবে, পজিটিভে দিতে হবে। তার মানে আমাদের এম এর মানটা কখনো কী হবে না, মাইনাস হবে না। তো এই জিনিসটা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক সেমভাবে এখানেও যখন আমাদের আপাত সরণ বের করতে বলবে, আপাত সরণ কী হবে না, সাধারণত কোনো কিছুর দূরত্ব কখনো কী হয় না, নেগেটিভ হয় না। দূরত্ব, সময় এগুলো কখনো নেগেটিভ হয় না। তো দূরত্ব যখন আমরা বের করব, বের করার পর বলবো কি, যে বস্তুটার সরণ হয়েছে কোথায়, চোখের দিকে। এখানে যদি খেয়াল করি চোখের দিকে সরণ হয়েছে, আর এখানে যদি খেয়াল করি চোখ থেকে দূরে সরণ হয়েছে। তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি আরও দূরে চলে গেছে। আর এখানে আমরা কী পাচ্ছি, যে বস্তুটা আরও উপরের দিকে চলে আসছে। জাস্ট এটা বললেই হয়ে যাবে। তো আশা করি এই আপাত সরণ বিষয়টা ক্লিয়ার। তো এইখানে আমাদের সমতল আলোর প্রতিসরণের সম্পূর্ণ আলোচনা শেষ। এবার যেটা আসবে হচ্ছে সেটা হচ্ছে প্রিজম নিয়ে আলোচনা। তো প্রিজম আসলে কি, প্রিজম হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ত্রিভুজাকৃতির একটা ইকুইপমেন্ট, যেখানে সাধারণত আমরা যখন আলো দেই, আলোটা সাধারণত কী হয়, দুইভাবে প্রতিসরণ হয়। এইখানে একটা প্রতিসরণ হবে আর এইখানে একটা প্রতিসরণ হবে। আর প্রিজমটা সাধারণত হয় একটা ত্রিভুজাকৃতি, কাচের হতে পারে, পানির দ্বারা তৈরি হতে পারে, বা এমন কোনো হীরা, বা যদি কেউ যদি একটু বেশি বড় লোক হয়ে থাকে, ঠিক আছে, তারা আবার কী করতে পারে, যে এটা হীরার প্রিজম তৈরি করলো, অনেক বেশি বড় লোক আর কি। তো সেই ক্ষেত্রে যেটাই তৈরি করুক, বুঝতে হবে আপনার এটা প্রিজমের মাধ্যমের ঘনত্ব হবে একটা, আর বাহিরে যে মাধ্যম আছে এইটার ঘনত্ব হবে একটা, অর্থাৎ ঘনত্ব দুইটার কী হবে, পার্থক্য হবে। তো জাস্ট এটাই হচ্ছে, জাস্ট আপনি বুঝবেন। এখন এই প্রিজম পানি দ্বারা তৈরি করতে পারে, কাঁচ দ্বারা তৈরি করতে পারে, যেটা দ্বারাই তৈরি করুক। তো এখন এই প্রিজমের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ধরেন এটা হচ্ছে প্রিজমের একটা পৃষ্ঠ, আর এটা হচ্ছে প্রিজমের আর একটা পৃষ্ঠ। তো প্রিজমটা যখন এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠের হিসাব যদি করি, আর এই পৃষ্ঠের জন্য আমি যদি অবিলম্ব যদি আঁকি, অবিলম্বটা কী হবে, এইভাবে হবে। আবার এই পৃষ্ঠের জন্য যদি আমি অবিলম্ব আঁকি, অবিলম্বটা কী হবে, অর্থাৎ এইটার উপরে লম্ব। এটা যেহেতু বাঁকা, যার কারণে লম্বটাও কী হয়েছে, আমার বাঁকা তৈরি হয়েছে। তো আমি যদি এখন এইখানে থেকে যদি আলো দিই, আলো দিলে কি হবে, ধরেন এইখান থেকে আলোটা আসছে। তো এখন এটা কি হয়েছে, ধরেন হালকা থেকে ঘনত্বে যাচ্ছে না, তো অবিলম্ব থেকে কি হবে, হালকা থেকে যখন ঘনত্বে যায় তখন অবিলম্বের কাছে চলে আসে। আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু ও এইভাবে না গিয়ে চলে গেছে কি, অবিলম্বের কাছে চলে আসছে, অর্থাৎ অবিলম্বর কাছে চলে আসছে, এই অবিলম্বের কাছে, অর্থাৎ এইভাবে চলে আসছে। আবার তখন এইভাবে যখন আলোটা চলে গেল, এবার কি হয়েছে, ঘন থেকে হালকাতে গেছে। তো ঘন থেকে যখন হালকাতে যাবে তখন কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, আমরা জানি। তো অবিলম্বের থেকে দূরে সরে যায়, অ্যাকচুয়ালি আর যাওয়ার কথা ছিল এইভাবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি আলোটার যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এইভাবে না গিয়ে কী হয়েছে, এইভাবে চলে গেছে। আমি এখন এটা একটু মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিজমের ভিতরে যে জিনিসটা ঘটে, ধরেন একটা পৃষ্ঠ থেকে আলোটা প্রবেশ করে আর একটা পৃষ্ঠ থেকে কী হয়, আলোটা এইভাবে বের হয়ে যায়। এখন এই যে পৃষ্ঠ থেকে যে আলোটা প্রবেশ করছে অবিলম্বের সাপেক্ষে, এইখানে আমরা কি পাচ্ছি, যেহেতু দুইটা পৃষ্ঠ, এটা পাচ্ছি আমরা I1, প্রথম পৃষ্ঠের আপতন কোণ। আবার যদি আমি হিসাব করি, আলোটাকে যদি আমি আবার এইখান থেকে দিতাম, ঠিক সেম কনসেপ্ট, উল্টা হয়ে যেত। অর্থাৎ আলোটাকে যদি আমি আবার এইখান থেকে দিতাম, তাহলে কী হতো, এইখান থেকে এভাবে প্রবেশ করতো, এইভাবে যেত, এভাবে যেত। তার মানে এইখানের হিসাবটাও যদি আমি করি, এটাকে আমি চাইলে কী করতে পারি, আপাতন কোণ 2 দিতে পারি। অর্থাৎ ধরেন বিষয়টা আমি এবার উল্টায় দিচ্ছি, যে আলোটাকে আমি আবার এইখান থেকে প্রবেশ করাইছি, তাহলে আবার এইখান থেকে চলে আসবে। কারণ আলোর ধর্ম হচ্ছে এরকম, আপনি এই মাধ্যমে যেভাবে দিবেন ওই মাধ্যমে ঠিক উল্টাভাবে সেম জায়গাতে ফেরত আসবে। তো তাহলে কি হলো, আমি এখানে পাইলাম একটা I1, এইখানে পাইলাম কি একটা I2। তাইলে আমি যদি হিসাব করি, এইটা কি হলো বলেন তো, এই মাধ্যমের জন্য, এটা হচ্ছে এই মাধ্যমের জন্য প্রতিসরণ কোণ মানে R1, আবার এইটা হবে হচ্ছে এই মাধ্যমের জন্য প্রতিসরণ কোণ R2।
তাহলে আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, যদি আমি পিছনে যদি ব্যাক করি, আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কীভাবে, এইভাবে যাওয়ার কথা ছিল না। যদি আমি এটাকে পিছনে ব্যাক করি তাহলে আলোটা এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে না গিয়ে এইভাবে চলে গেছে, পরবর্তীতে এইখানে চলে আসছে, অর্থাৎ আমি আলোটাকে এবার এইখান থেকে দিছি। তাহলে যদি আমি খেয়াল করি এরা পরস্পরকে কী করছে, এইখানে ছেদ করছে, তার মানে এইখানেও একটা কোণ তৈরি হয়েছে। এই কোণটাকে অ্যাকচুয়ালি বলা হয় ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি। আর তাহলে এইখানে একটা আমি কি পাচ্ছি, দ্বিতীয় পৃষ্ঠের একটা বিচ্যুতি পাচ্ছি। এটা হচ্ছে কি, একটা প্রিজমের দুই পৃষ্ঠের বিচ্যুতির যোগফল হচ্ছে এইটা, খেয়াল রাখবেন। এই যে ডেল এম যেটা আমরা লিখছি, এটা হচ্ছে কি দুই পৃষ্ঠের বিচ্যুতির যোগফল। তাহলে এই পৃষ্ঠে যে বিচ্যুতিটা হয়েছে, এই পৃষ্ঠের বিচ্যুতিটা হচ্ছে কি x1, এইখানে এতটুক যার কথা ছিল এইভাবে, কিন্তু চলে গেছে এইভাবে। আবার এই পৃষ্ঠের জন্য যদি আমি বিচ্যুতি হিসাব করি, এইখানে হবে হচ্ছে x2, যার কথা ছিল এইভাবে, কিন্তু চলে গেছে এইভাবে। তাইলে আমি যদি এখন বিচ্যুতিটাকে যদি লিখি, সাধারণত বিচ্যুতিটাকে এইভাবে লেখা হয়, ডেল এম বা ন্যূনতম বিচ্যুতি ইকুয়াল টু x1 প্লাস x2, দুইটা বিচ্যুতির যোগফল। তাহলে আমি যদি প্রথম পৃষ্ঠের জন্য যদি বিচ্যুতি যদি হিসাব করি, x1 এর জন্য বিচ্যুতি কত হবে i1 মাইনাস r1, x2 এর জন্য বিচ্যুতি কত হবে i2 মাইনাস r2। আমি যদি পরবর্তীতে যদি এখানে যদি আসি, ডেল এম ইকুয়াল আমরা কি লিখতে পারি, এই মানটাই জাস্ট আমি এখানে লিখে দিলাম, i1 মাইনাস r1 প্লাস i2 মাইনাস r2। পরবর্তীতে আমি পাচ্ছি যেটা i1 প্লাস i2, আমি উভয় পক্ষে যেহেতু দেখতেছি আর এ মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিলাম, r1 প্লাস r2। অর্থাৎ আমি কিন্তু ডেল এমটাকে এইভাবে চাইলে লিখতে পারি। তো এখন এই যে ডেল এম যেটা আসছে, এটা কিন্তু এখন সরাসরি ডেল এম আসে নাই, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ডেল আসছে, অর্থাৎ বিচ্যুতি আসছে। বিচ্যুতি আর ন্যূনতম বিচ্যুতির একটা পার্থক্য আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তো জাস্ট তার আগে এই জিনিসটা খেয়াল রাখেন। তো এখন প্রিজমের যে প্রতিসরণ কোণ যেটাকে বলে আর কি, প্রিজমের প্রতিসরণ কোণ হচ্ছে কি, একটা প্রিজমের পৃষ্ঠে যেখানে আলোক রশ্মিটা সোজা বরাবর চলে গেছে, এই যে দেখেন এখান থেকে আলোক রশ্মিটা সোজা বরাবর চলে গেছে না, তার উপরের যে কোণটা হয় ত্রিভুজের, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিজম কোণ। আর এই প্রিজম কোণটা সাধারণত এ মানে কি, এ মানে হচ্ছে প্রিজম কোণ। তো আর এই যে প্রিজম কোণ যেটা হয়, প্রিজম কোণটা সাধারণত r1 আর r2 এর যোগফলের সমান হয়, এটা হচ্ছে একটা সূত্র। হ্যাঁ, প্রিজম কোণটা সাধারণত কি হয়, r1 আর r2 এর যোগফলের সমান হয়। তাহলে আমি যদি এখানে যদি আসি, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ডেল ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস এ লিখতে পারি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা প্রিজমের বিচ্যুতি নির্ণয়ের ইকুয়েশন অনেকগুলো। আমি এইভাবে যেভাবে খুশি সেভাবে আমি আসতে পারি। তো এখন ন্যূনতম বিচ্যুতির কনসেপ্টে আসি, যে তাহলে ন্যূনতম বিচ্যুতি কি। ন্যূনতম বিচ্যুতি হচ্ছে প্রিজমের এমন একটা জিনিস, অর্থাৎ প্রিজমে এর চাইতে আর কম বিচ্যুতি হওয়া সম্ভব না, এটা হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি, এটাকে বলা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। অর্থাৎ আমি আলোটাকে যতটা হেলায় দিব, বিচ্যুতি তত বেশি বা কম হতে পারে। অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি দ্বারা বোঝাচ্ছে এরকম যে আমি যতই আলোটাকে হেলাই বা কমাই বা বাড়াই যাই করি, এর চাইতে কম বিচ্যুতি হওয়া সম্ভব না, এটা হচ্ছে প্রিজমের একেবারে ন্যূনতম বিচ্যুতি। এটা কি বলা হয় হচ্ছে ন্যূনতম বিচ্যুতি বা ডেল এম। তাহলে ডেল এমটা অ্যাকচুয়ালি যেটা হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল কন্ডিশন। এই কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, এটা আমি মুছে দিই, এখন উপরের অংশটা লাগবে না, জাস্ট আমাদের নিচের অংশটা লাগবে, ঠিক আছে। তো ডেল এম হচ্ছে অ্যাকচুয়ালি একটা কন্ডিশন। ডেল এম যে কন্ডিশনটা হয়, এই কন্ডিশনের সময় যেটা হয়, এটা খেয়াল রাখবেন, i1 ইকুয়াল আমরা চাইলে i2 লিখতে পারি, তাহলে সবগুলোকে হিসাব করে আমি ডাইরেক্ট আই লিখতে পারি, যেহেতু সবগুলোই সেম। আবার চাইলে আমি r1 ইকুয়াল টু r2 লিখতে পারি, তাহলে আমি আবার সবগুলোকে চাইলে r লিখতে পারি। আবার আমি চাইলে x1 ইকুয়াল টু x2 দিতে পারি, তাহলে আমি সবগুলোকে চাইলে x দিতে পারি। অর্থাৎ এক সাইডের বিচ্যুতি প্লাস আর এক সাইডের মানে আর এক সাইডের বিচ্যুতি দুটো সমান হবে, তার মানে সবগুলোকে আমি একটা কমন নাম দিয়ে দিলাম। অর্থাৎ যখন আপনাকে বলবে কোনো একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি হয়েছে, তার মানে বা ন্যূনতম বিচ্যুতির কোনো কনসেপ্ট লেখা থাকবে, তার মানে আপনার বুঝতে হবে প্রিজমের যে i1 যে কোণটা আছে আর i2 যে কোণটা আছে, দুইটা কোণ কী হয়েছে, সমান হয়েছে পরস্পর। তার মানে যার কারণে আমি পরবর্তীতে দুইটাকে একসাথে আই দিয়ে দিলাম। আবার r1 আর r2 কী হবে, তখন সমান হবে, x1 আর x2 তখন কী হবে, সমান হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যূনতম বিচ্যুতি। অর্থাৎ যদি কখনো বলে একটা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি হয়েছে, তার মানে বুঝতে হবে যে এগুলা হয়েছে, এই তিনটা কন্ডিশন হয়েছে প্রিজমের ভিতরে। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি একটা কন্ডিশন। তাহলে এখন যদি ন্যূনতম বিচ্যুতির হিসাবে যদি আমি করি, তাহলে আমি এই ইকুয়াল কি লিখতে পারি বলেন তো,
R1 কে আমি চাইলে R দিতে পারি, R প্লাস R ইকুয়াল টু আমি লিখতে পারি A ইকুয়াল টু 2R। তাহলে আমি R নির্ণয় করতেছি, ধরেন প্রতিসরণ কোণ নির্ণয় করতেছি, তাহলে আমি R ইকুয়াল টু কী লিখতে পারি, A ডিভাইডেড বাই 2 দিতে পারি। তাহলে আমি জাস্ট এটাকে কী করলাম, একটু পাশে লিখে দিলাম, অর্থাৎ R ইকুয়াল টু A ডিভাইডেড বাই 2R। তাহলে আমি এটা কী পাইলাম, একটা প্রিজমের প্রতিসরণ কোণ পাইলাম। হ্যাঁ, এটা কি, এটা প্রিজমের একটা পৃষ্ঠের প্রতিসরণ কোণ, এটা খেয়াল রাখবেন। এখানে যে আরটা বুঝাইছে, এই আরটা দ্বারা কি বুঝাচ্ছে, একটা পৃষ্ঠের প্রতিসরণ কোণ বুঝাইছে। অর্থাৎ প্রিজম কোণকে আমি যখন দুইটা ভাগে ভাগ করব, যখন ন্যূনতম বিচ্যুতি হবে, তখন আমি একটা পৃষ্ঠের প্রতিসরণ পেয়ে যাব, জাস্ট একটা পৃষ্ঠের। কারণ এটাকে যারা শুধুমাত্র একটা R1 অথবা R2 কে বোঝায়, হয়তো এটা R1 হইতে পারে, হয়তো এটা R2 হইতে পারে। তাহলে ঠিক সেমভাবে আমি যখন পরবর্তী কনসেপ্টে যাব, I1 প্লাস I2, তাহলে আমি এই দুইটাকে একসাথে কী লিখতে পারি, I প্লাস I, তাহলে আমি দুইটাকে একসাথে কী লিখতে পারি, 2I লিখতে পারি। তাহলে এই যে 2I যে পাইলাম, তাহলে আমি যদি এখন এই ন্যূনতম বিচ্যুতির কনসেপ্টে যদি যাই, তার মানে ধরি এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ন্যূনতম বিচ্যুতি। তাইলে আমি যদি এখন এই ন্যূনতম বিচ্যুতির কনসেপ্টে যদি যাই, তাহলে আমি কি পাচ্ছি, I1 প্লাস I2 ইকুয়াল লিখতে পারি ডেল M ইকুয়াল টু 2I মাইনাস A লিখতে পারি। ন্যূনতম বিচ্যুতি যেহেতু হয়েছে, তার মানে কনসেপ্টের অনুযায়ী সূত্র হবে এইটা। তাহলে এখন আমি এখান থেকে আইটা নির্ণয় করতেছি ধরেন, তাহলে আমি আইটা যদি নির্ণয় করি, তাহলে এটাকে আমি এই সাইডে পার করে দিই, তাহলে আমি কি লিখতে পারি, 2I ইকুয়াল টু ডেল M প্লাস A। অর্থাৎ 2I টা আমি এই সাইডে রাখলাম, আর এটাকে এই সাইডে পার করলাম, তারপর ইকুয়াল ইকুয়াল জাস্ট আমি একটাকে এই সাইডে রাখলাম, একটাকে ওই সাইডে নিয়ে আসলাম। এই আইটাকে যদি আমি রাখি, তাহলে আমি লিখতে পারি কি, অতএব I ইকুয়াল টু ডেল M প্লাস A ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখানে কি কি পাচ্ছি, I ইকুয়াল টু পাচ্ছি এইটা, আর R ইকুয়াল টু পাচ্ছি এইটা। আর একটা প্রিজমের উপাদানের যদি আমি এখন প্রতিসরাঙ্ক যদি নির্ণয় করতে চাই, আমার কাছে প্রিজমের আপাতন কোণ আছে, প্রিজমের প্রতিসরণ কোণ আছে, তাহলে আমি এখন যদি ডাইরেক্ট সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে এটা হচ্ছে A মাধ্যম আর এটা হচ্ছে B মাধ্যম, প্রিজমটা তৈরি করা হয়েছে কোনো এমন একটা বস্তু দ্বারা যেটার ঘনত্বটা বেশি বা কম হইতে পারে, তাহলে A মাধ্যমের সাপেক্ষে B মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক নির্ণয় করি, A মিউ B ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি এখন, সাইন I ডিভাইড বাই সাইন R। তাহলে এখন এইখানে প্রিজমের প্রতিসরাঙ্কটা কী হবে, এটা হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক। আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিজমের প্রতিসরাঙ্ক দ্বারা কী বোঝায় আসলে, প্রিজমের প্রতিসরাঙ্ক দ্বারা এটাই বোঝায় যে প্রিজম যেই উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, ওই উপাদানের প্রতিসরাঙ্ক কত। হ্যাঁ, এখন যদি প্রিজম পানি দ্বারা তৈরি করা থাকে, তার মানে পানির প্রতিসরাঙ্ক তখন চলে আসবে। প্রিজম যদি কাঁচ দ্বারা তৈরি করা হয়ে থাকে, তখন আমাদের কাছে কাচের প্রতিসরাঙ্ক চলে আসবে। তাহলে A মিউ B ইকুয়াল টু কী হবে তখন, সাইন I এর মানটা কত আছে, ডেল M প্লাস A ডিভাইড বাই 2, সরি এটা আমি কি লিখছি, I এর মান লিখছি, সাইন R এর মানটা কি আছে, A ডিভাইডেড বাই 2। তার মানে আমি যখন এই সূত্রটা ইউজ করব, তখন আমার কাছে চলে আসবে কি, প্রিজমের প্রতিসরাঙ্ক অথবা প্রিজম যেই উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, অর্থাৎ বি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক চলে আসবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রিজমের প্রতিসরাঙ্ক। তো তাহলে প্রিজমের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো লাগবে, এটা খেয়াল রাখবেন। প্রিজমের ক্ষেত্রে সাধারণত সূত্রগুলো লাগে হচ্ছে, এটা আমি মুছে দিচ্ছি, এই একটা সূত্র লাগে। আর আপনাদের এই কন্ডিশনটা মনে রাখা লাগবে যে যখন ডেল M হবে, তখন I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2, X1 ইকুয়াল টু X2। তো ন্যূনতম বিচ্যুতি অবস্থাতে যেহেতু X1 আর X2 যেহেতু সমান হয়, আর আমরা জানি কি ডেল M ইকুয়াল টু হচ্ছে X1 প্লাস X2, তাহলে আমরা লিখতে পারি কি 2X লিখতে পারি, যেহেতু দুইটা যেহেতু সমান ন্যূনতম বিচ্যুতির কনসেপ্ট অনুযায়ী। তাহলে আমরা যদি বলে যে একটা পৃষ্ঠের বিচ্যুতি কত হয়েছে, তাহলে আমি একটা পৃষ্ঠে যদি বিচ্যুতি নির্ণয় করি, ডেল M ইকুয়াল টু 2X, জাস্ট আমি Xটাকে রাখবো, তাহলে X ইকুয়াল টু হচ্ছে ডেল M ডিভাইড বাই 2। এটা হচ্ছে কি একটা পৃষ্ঠের প্রতিসরণ, মানে একটা পৃষ্ঠের বিচ্যুতি, একটা পৃষ্ঠের বিচ্যুতি। আর ডেল M দ্বারা সাধারণত যেটা বোঝায় একসাথে দুইটা পৃষ্ঠের বিচ্যুতি। অর্থাৎ ন্যূনতম বিচ্যুতি দ্বারা যেটা বোঝায় যে একসাথে দুইটা পৃষ্ঠের বিচ্যুতি প্লাস এর একটা স্পেশাল কন্ডিশন, অর্থাৎ যেখানে I1 আর I2 সমান হয়, R1 আর R2 সমান হয়, X1 আর X2 সমান হয়। মূলত এটা দ্বারা অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে ডেল বোঝায়। আর ডেল M দ্বারা যেটা বোঝায়, ডেল M দ্বারা বোঝা হচ্ছে যখন এই কন্ডিশনটা হয়, অর্থাৎ
I1 আর I2 কী হয় সমান হয়ে যায়। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার যে আমাদের প্রিজমের ক্ষেত্রে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এইটা, আর পরবর্তীতে এইটা একটা সূত্র হয় যে একটা পৃষ্ঠের বিচ্যুতি, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যূনতম বিচ্যুতি। তো ন্যূনতম বিচ্যুতি নির্ণয়ের সূত্র তো আমি দেখাইলামই একটু আগে, যে del m ইকুয়াল টু 2i মাইনাস a। তো এই হচ্ছে আমাদের, আবার যদি a নির্ণয় করি আমরা a ইকুয়াল টু লিখতে পারি আমরা তখন 2r ন্যূনতম বিচ্যুতি কন্ডিশন অনুযায়ী, অতএব r ইকুয়াল টু লিখতে পারি আমরা a ডিভাইড বাই 2। অর্থাৎ সূত্র হচ্ছে এগুলোই, জাস্ট ঘুরে ফিরে কীভাবে পরিবর্তন হবে। আপনার কাজ হচ্ছে ডেরিভেটিভসটা হালকা একটু দেখে রাখা, মানে কীভাবে সূত্রটা আমি নিয়ে আসছি, সরি ডেরিভেটিভস না, অর্থাৎ সূত্রটাকে কীভাবে আমি নিয়ে আসছি আর কি, ওইটা একটু দেখে রাখা। তাহলে আপনাদের এই প্রিজমের ক্ষেত্রে কোনো কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভুল হবে না। তো পরবর্তীতে যখন আপনি ম্যাথ করবেন তখন আপনি বুঝবেন যে কোথায় কোন কনসেপ্টটা ইউজ হয়েছে, সেই অনুযায়ী আপনি পরবর্তীতে কী করতে পারবেন, ম্যাথ করতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এইখানেই আর কি আজ পর্যন্ত। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সরু প্রিজম যখন বলে, অর্থাৎ সরু প্রিজম মানে কি, আচ্ছা সরু প্রিজমের আগে এটাকে বলি। এখন আপনাকে বললে একটা সমকোণী প্রিজম বা সমবাহু প্রিজম বা সমপ্রিজম, এই কথাগুলো যখন বলবে তার মানে কি, একটা ত্রিভুজ কখন সমবাহু হয় বলেন তো, যখন তিনটা বাহুই সমান হয়। আর তিনটা বাহু যখন সমান হয় তখন তিনটা কোণও কী হয়, সমান হয়। তার মানে এইটাও তখন কী হবে, সমবাহু প্রিজম যখন বলবে এটাও তখন হবে 60 ডিগ্রি, এটাও তখন হবে 60 ডিগ্রি, এটাও তখন হবে 60 ডিগ্রি। আর আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণ সমান কত হয়, 180 ডিগ্রি। তিনটা যোগ করবেন 180 ডিগ্রি আসবে। তার মানে তখন আমাদের যে এই যে প্রিজমের যে কোণটা আছে, প্রিজমের কোণটা তখন কত আসবে, 60 ডিগ্রি চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ জিনিসটা খেয়াল রাখবেন, যখন আমাদেরকে বলবে যে একটা সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম মানে কি, তখন এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো এটা হচ্ছে সমবাহু প্রিজমের ক্ষেত্রে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সরু প্রিজমের ক্ষেত্রে, সরু প্রিজমের ক্ষেত্রে সাধারণত এর মানটা 4-এর থেকে বড় বা সমান হয় এবং 6-এর থেকে ছোট বা সমান হয়। যদি কখনো এর মানটা 4 ডিগ্রি থেকে যদি বড় এবং 6 ডিগ্রি থেকে যদি ছোট হয়, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যদি হয়, তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা সরু প্রিজম। সরু প্রিজমের ক্ষেত্রে যখন আমরা বিচ্যুতি নির্ণয় করি, তো বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হয় হচ্ছে অ্যাকচুয়ালি a মিউ মাইনাস 1। তো সরু প্রিজমের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হয় কি, যদি কখনো এর মান 4 ডিগ্রি থেকে বড় এবং 6 ডিগ্রি থেকে সমান হয়, মানে ছোট হয়, তাইলে তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সরু প্রিজম। তো সরু প্রিজমের ক্ষেত্রে আমরা যখন বিচ্যুতি বের করবো, বিচ্যুতি ইকুয়াল টু a মিউ মাইনাস 1, a ইন্টু মিউ মাইনাস 1। তো এটা কীভাবে আসছে, এটা একটা ছোটো একটু প্রসেস আছে, একটু দেখান লাগবে, এটা না দেখলেও চলবে, আপনি জাস্ট এটা একটু দেখেন, এটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের প্রিজমের ম্যাথগুলো করতে হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো, এই হচ্ছে আমাদের সমতলে আলোর প্রতিসরণ এবং প্রিজম নিয়ে আলোচনা। তো এর পরবর্তীতে কিছু ম্যাথ দিয়ে দেওয়া হবে, ওই ম্যাথগুলো পরবর্তীতে সলিউশনও দিয়ে দেওয়া হবে, সলিউশনটা আপনারা দেখবেন। এবং পরবর্তীতে যখন আমরা ক্লাস নিব, পরবর্তী ক্লাসে আমরা কি করব, ওই ম্যাথগুলোকে সলিউশন করে দিব, যে ম্যাথগুলোকে বুঝিয়ে দিব যদি না বুঝে থাকে। তো এই পর্যন্তই আজকের ক্লাস। হ্যাঁ।